একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, আর সেই কাজটি করতে এসেছি আমি। আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। দর্শক, আমরা আলোচনা শুরু করবার একটি প্রতিবেদন দেখে আসতে চাই, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। মুহূর্তেই তাই ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে আওয়ামী লীগ এবং বিএনপির জোট হয়ে একসাথে মাঠে নামলেও জামায়াত শিবিরের সামনে দাঁড়াতে পারবে না, ধুলোর মতো উড়ে যাবে, এরকম মন্তব্যের সাথে জাতীয় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের ছবি যুক্ত করে উক্ত মন্তব্যটি তারই দাবি প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে দেখা গেছে এটিও ছিল গুজব। দর্শক, চলুন আলোচনা যাবার আগে কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের হাতে শেখ হাসিনার ছবি প্রদর্শনের দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়, বরং ভিন্ন ঘটনার একটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটির তৈরি করা হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ও বিএনপি জোট হয়ে একসাথে মাঠে নামলেও জামায়াত শিবিরের সামনে দাঁড়াতে পারবে না, ধুলোর মতো উড়ে যাবে শীর্ষক মন্তব্যটির সাথে জাতীয় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের ছবি যুক্ত করে উক্ত মন্তব্যটি তারই দাবিতে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ এবং বিএনপি জোট করে মাঠে নামলেও জামায়াত শিবিরের সামনে দাঁড়াতে পারবে না সংক্রান্ত মন্তব্য আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান করেননি। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওদিকে খাগড়াছড়িতে পর্যটকদের উদ্ধার করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে আহত হন ৬ সেনা সদস্য ও ২ বিজিবি সদস্য, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্যাক্ট চেক করে দেখা যায় এটি ছিল অপতথ্য। প্রকৃতপক্ষে ভিডিওটি খাগড়াছড়ির ঘটনার অন্তত ২ মাস আগে গত ২২ জুলাই থেকে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অনলাইনে প্রচার হতে দেখা যায়। এখানেই শেষ নয়, এবার নাকি পাহাড়ি জনগোষ্ঠীরা বিজেপি ক্যাম্পে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট করেছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠী কর্তৃক বিজেপি ক্যাম্পে অগ্নিসংযোগের নয়। প্রকৃতপক্ষে এটি নেপালের জেনজি আন্দোলনের সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহালের বাড়িতে আন্দোলনকারীদের আগুন দেওয়ার ভিডিও। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা তথ্যগুলো আবার বুস্ট করা হচ্ছে, রিপোস্টও হচ্ছে। তানিয়া রহমান, ৭১, ঢাকা। দর্শক, নানা রকম খবরাখবর, আসলে কোনটি সত্য কোনটি অপতথ্য দিয়ে প্রকাশিত হয়েছে সেটি আসলে আমরা জানতে চাই। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন, যে আমরা শুরুতে বলেছিলাম, তবে আলোচনা করব দর্শক একটি বিরতির পর। ফেক নিউজ স্ক্যানারে একটি বিরতি নিয়ে ফিরে আসছি, নিশ্চয়ই সাথে থাকবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ফেক নিউজ স্ক্যানারে। যেমনটা এর আগে বলছিলাম, বিরতির আগে অতিথি যুক্ত আছেন আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এর ফেক নিউজ স্ক্যানারে। যেহেতু প্রযুক্তি নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, প্রথম দিকেই নানা ধরনের আমরা একটি সংবাদ আসলে প্রচার করেছি, সেখানে বেশ কিছু তথ্যের অপতথ্য আসলে দেখা গেছে। সেখানে সবচেয়ে বেশি যেটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে যে
একই ছবি দিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে সেটি প্রচার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং নতুন যে প্রযুক্তির আসলে কবলে আমরা পড়েছি এআই, তার একটি ব্যবহার। মোবারক হোসেন, এই যে এআই নিয়ে আমরা তো বেশ কয়েকদিন ধরে বা বছরখানিক ধরে আসলে আলোচনাই করছি, যখন এটার ব্যবহার ধীরে ধীরে বাড়লো। প্রথম দিকে আমরা এটাকে খুব ভালোভাবে ব্যবহার করতাম, অর্থাৎ খুব সুন্দর ছবি, একটা কোনো দৃশ্যের জায়গা। দিনে দিনে সেটি অনেকটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে, অর্থাৎ অন্যকে বিকৃত করা, অন্যের তথ্যে আসলে বিভ্রান্ত তৈরি করা, সেভাবে মানুষ ব্যবহার করা শুরু করেছে। এটি থামানোর আসলে উপায় কি? মানসিকতা চিন্তা করলে তো আপনি থামাতে পারবেন না। আর বেসিক্যালি যেটা হচ্ছে, গুগলের কিছু নতুন প্রোডাক্ট তৈরি আসছে, ভিউ যেটাকে বলা হয়। তো এই প্রযুক্তিটা এখন যেটা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে মানুষের যে কোনো জিনিসকে আপনি খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন। এবং এই ভিডিওটা আপনি যেটা বলছিলেন যে ভিডিও তৈরি করাটা এখন অনেক বেশি ইজি হয়ে গেছে। তো প্রথমে তো মানুষ ভালো কাজ করে, এবং যাদের মন মানসিকতা নেতিবাচক থাকে তারা এই জিনিসটাকে খারাপভাবে ব্যবহার করছে। তো আসলে এইটার ব্যবহার যদি যতভাবে বাড়ছে, এবং আমি আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই, সেটা হচ্ছে আমাদের যে ছড়ানোর যে মাধ্যম ফেসবুক এবং দেখা যায় সোশ্যাল মিডিয়া, গত 6 মাসের মধ্যে দেখা গেছে যে শুধু ফেসবুকের মাধ্যমে 1661টা মানে ভুল তথ্য ছড়ানো হয়েছে। এবং যেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম, ফেসবুকেরই আরেকটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, এর মাধ্যমে হচ্ছে 256টি ভুল তথ্য। তো এতে দেখা যায় প্রতিদিন গড়ে 9টা ভুল তথ্য ছড়ানোর জায়গা হচ্ছে এই ফেসবুক। এবং আপনি দেখবেন যে 2021 সালে অক্টোবরে টাইম ম্যাগাজিন ডিলিট ফেসবুক নামে কিন্তু একটা কভার স্টোরি করেছিল এই ফেসবুককে নিয়ে। কারণ এটা আসলে তথ্য এবং অপতথ্য ছড়ানোর মূল মাধ্যমটাই হয়ে যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। আর এইখানে আপনি আসলে কী বলবেন, বলার জায়গাটা হচ্ছে এইটাই হচ্ছে আসলে ওদের মূল বিজনেস বলছে এই কারণে ওরা প্ল্যাটফর্মটা তৈরি করেছে যে আপনি তথ্য ছড়াবেন। এখন এটা ভালো তথ্য না খারাপ তথ্য, ওরা দেখতেছে ওর হিট বাড়তেছে কিনা, ওর রেশিও বাড়তেছে কিনা, এবং এটার সাথে ওরা মনিটাইজেশন যুক্ত করেছে। এই জায়গায় একটু আসতে চাচ্ছিলাম যে এখন এই ধরনের ভিডিওগুলো করলে দেখা যাচ্ছে অনেক বেশি সেটা ভাইরাল হচ্ছে, তার পেজটি সবাই লাইক করছে, ফলো করছে, অপেক্ষা করছে পরবর্তীতে আবার নতুন কি আসবে। অর্থাৎ অনেকটা আপনি ইনকামের জায়গাটা হয়তো বা নিশ্চিত করা যাচ্ছে, কিন্তু একজন মানুষকে খারাপ কাজে উৎসাহিত করারও একটা মাধ্যম হয়ে যাচ্ছে। কারণ যে মানুষটাকে হয়তো এরকম ফেক নিউজ দিল, সে যখন দেখলো তার এরকম ভিউ বাড়ছে, মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, তাকে পছন্দ করার, সে পরবর্তীতে আরও একটি বানানোর উৎসাহ পেয়ে যাচ্ছে। এই জায়গায় আমি একটু থামাতে চাই, প্রশ্নটি থাকবে আপনার কাছে, যেহেতু আরেকজন অতিথি আছেন তার কাছে একটু যেতে চাই। অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আমরা বেশিরভাগ সময় দেখি যে এই যখন অপতথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে, সেখানে টার্গেটই করা হয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলিব্রিটি, এই ধরনের মানুষগুলোকে খুব সহজেই আসলে কুপকাত করা যায় এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে। সামনে যেহেতু রাজনৈতিক অনেক ঘটনা ঘটবে আমরা জানি, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিদেরও তো নিজস্ব এখন এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম আছে, এখন থেকে সতর্ক হওয়ার আসলে দরকার কিনা, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি দুর্বল মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে গল্প বানানো, মিথ্যা বলা, গুজব ছড়ানো এবং অন্য চরিত্র নিয়ে কথা বলা। যেহেতু সে ওই লেভেলে যেতে পারছে না, তার একটাই কারণ হচ্ছে গুজব ছড়ানো। এখন সোশ্যাল মিডিয়াকে তারা এই গুজব ছড়ানোর মূল পন্থা হিসেবে বেছে নিয়েছে, এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরকে, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে টার্গেট করে করে এই গুজবটি ছড়ানো হচ্ছে। এখন কথা হচ্ছে, কেউ বুঝো গুজব ছড়াচ্ছে, কেউ না বুঝো গুজব ছড়াচ্ছে। কিন্তু যে বিষয়টি আমরা বারবার আপনাদের এই সবচেয়ে জনপ্রিয় একটি মিডিয়া এখন যে বিষয়টি নিয়ে কাজ করছেন, সমাজে যে 71 আপনারা যে বিষয়টি নিয়ে সামনে নিয়ে এসেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রকে, সমাজকে ধ্বংস করবার জন্য যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, যেমন আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আইডি কার্ডগুলো, যে 71-এর ধরুন অন্যান্য চ্যানেলগুলোর এই কার্ডগুলো ব্যবহার গুজব ছড়াচ্ছে, এবং আমরা বুঝো শেয়ার করি, না বুঝো শেয়ার করি। এখন যদি ফ্যাক্ট চেক হয়, ক্রস চেক করা হয়, তাহলে বোঝা যাবে কোত্থেকে এই বিষয়টি
উত্থাপিত কিন্তু সেই হয়েছে, ফ্যাক্ট শুরু চেক করার হয়েছে। মাধ্যম কি আসলে আমাদের আছে? আমরা যতটা দ্রুত গুজব ছড়িয়ে দিতে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করি, ফ্যাক্ট চেকগুলো কিভাবে আমরা আসলে জানতে পারবো, সেটি করবো কিভাবে? আসলে দেশের আইন যদি শক্ত হয়, আইন যদি কঠোর হয় এবং এর বিধান যদি প্রয়োগ করা হয়, তাহলে গুজব ছড়ানো একেবারে কমে যাবে। কারণ এদেশে গুজব প্রীতি খুবই উৎসাহব্যঞ্জক। আমি আপনার বিরুদ্ধে মুখোমুখি লড়াই করতে পারছি না ভেবে আমি ভাবছি আপনার বিরুদ্ধে একটি মিথ্যা কথা ছড়িয়ে দিতে পারলে আমার যে মনের যে আনন্দ, এবং এই আনন্দটা যে সমাজের ক্ষতি হচ্ছে, অন্যের চরিত্রে দাগ ফেলানো হচ্ছে, এবং টু ডেস্ট্রয় ওয়ান্স প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি, তারা এই বিষয়ের মাধ্যমটাকে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে নিয়েছে। এজন্য আমি বলবো, যদি সরকার এটি বন্ধ করতে হয়, তাহলে শক্ত আইন প্রয়োগ না করলে সমাজের সামনে আরো অস্থিরতা বাড়বে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছে, এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বলছে। সুতরাং এটি কিন্তু দিন দিন বাড়তে থাকবে, এটা কমবে না। একটা আশঙ্কার জায়গা আসলে আপনি দেখছেন। প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন যেহেতু আমাদের সাথে আছে, আমরা একটু তার কাছ থেকেও জানতে চাই যে এর আগে যেমনটা আসলে বলেছিলাম আপনাকে যে একজনকে উৎসাহিত আসলে করা হয় কিনা এরকম অপতথ্য প্রচার করার ক্ষেত্রে, যখন এটি দ্রুততার সাথে সবার কাছে পৌঁছে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আইনের বিষয়টি আমাদের আরেকজন অতিথি বলছিলেন যে আমাদের দেশে আসলেই কি, আমরা তো অনেক সময় এর আগে নানা ধরনের আইন প্রয়োগের কথা বা প্রয়োগ করতে দেখেছি, কিন্তু আসলে কি আইন দিয়ে এই জিনিসটা সম্ভব মোকাবেলা করবার বা নিয়ন্ত্রণে নিয়ে আসার, বা আছেও কিনা আমাদের এরকম কোনো আইন? না, আপনি দেখেন যে আমাদের যে প্রযুক্তিগুলি, যখন কোনো জিনিস আমাদেরকে ফ্রি দেওয়া হয়, তখন আসলে কোনো দেশে এই আইন লাগে না। আপনি যদি ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন করতে চান, ওই দেশের জন্য আইনের প্রয়োজন পড়ে। তো বিশ্ব যে প্রযুক্তিগুলি আছে, যারা ওয়ার্ল্ড ডোমিনেট করতে চায়, তারা প্রথমে প্রযুক্তিগুলোকে ফ্রি দেয়। তো ফ্রি দেওয়ার কারণে কি, এবং আপনাকে অনেক লাভ দেখাবে, বিভিন্ন ধরনের আপনার লাভ হবে, এই জিনিসগুলো দেখিয়েছে তারা। এবং দেখানোর পরে এখন আপনাকে কিন্তু লোভ দেখাচ্ছে ইন এ সেন্স যে আপনি এখানে কিছু পোস্ট করলেন, আপনি মানিটাইজেশন পাচ্ছেন। এবং এর পরের দশাটাই হচ্ছে আমাদের বন্দি দশা। এবং এর পরের দশা থেকে এখনই কিন্তু আমরা আস্তে আস্তে বন্দিত্ব ফিল করতে পারছি, যে এই যে মানিটাইজেশন করতে যে আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে দিলাম, এখন দেশের জন্য, আমাদের সমাজের জন্য এটা কিন্তু একটা বার্ডেন হয়ে গেছে। এবং এই বন্দিত্ব থেকে এখন কিন্তু আর আমাদের মুক্তি পাওয়ার কিন্তু সহজ কোনো উপায় আমাদের নাই। কারণ ওরা দীর্ঘ সময় ধরে এটা আমাদেরকে অভ্যাসের একটা অংশ করে ফেলছে, মানুষের যে অভ্যাসের অংশ করে ফেলছে। এবং এইটা থেকে আপনি কিন্তু সহসায় বের হইতে আপনাকে প্রচুর, যেহেতু আমরা যখন এই পণ্যগুলি ফ্রি পেয়েছি 5 বছর 10 বছর, তারা যেই বিজনেসের কারণে এই দেশ দখল অথবা বলেন বাজার দখল করা বলেন, তো তারা এইখান থেকে কিন্তু আপনি সহজে বের হতে পারবেন। এবং এই আইনগুলা খুব মজার। এই আইনটা হচ্ছে যে আমরা যে ফেসবুক ব্যবহার করি, এই আইনটা পরিচালিত হয় আমেরিকার ওই দেশের জন্য, এবং পুরো পৃথিবী তারা ব্যবহার করবে ফ্রি অফ কস্ট। এবং এই রিফ্লেকশন, এই আইন, আপনি বাংলাদেশের কোনো আইন দিয়ে ফেসবুকের কোনো ল তারা মানে না, ঠিক আছে? বাংলাদেশের কাছে কোনো ল তারা মানলেন না, কিন্তু বাংলাদেশ নিজে একটা রাষ্ট্র হিসেবে এর আগে আমরা তো দেখেছিলাম নানা ধরনের আইন, তথ্য প্রচারের ক্ষেত্রে, তথ্য প্রকাশের ক্ষেত্রে, এ ধরনের তো অনেক ধরনের আইন আসলে নানা সময় ঘুরে ফিরে এসেছে বিভিন্ন সময়। এই জায়গাতেও আসলে বাংলাদেশ নিজের রাষ্ট্র হিসেবে কোনো কিছু কি করতে পারে? ভেরি সিম্পল। আপনি যদি ফেসবুকের যে বিজ্ঞাপন, আমি একটা নিউজ দেখেছিলাম, প্রায় 2000 কোটি টাকার বিজ্ঞাপন এখন কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়া বলেন, নিউজ মিডিয়া, আপনাদের যে ভিজুয়াল মিডিয়া আছে, মিডিয়াগুলোতে বিজ্ঞাপনগুলি যাচ্ছে না, এগুলো কিন্তু ইউটিউবে চলে যাচ্ছে, এগুলো কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। এই যে 2000 কোটি টাকার বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে, আপনাদের বিজ্ঞাপনগুলি, ঠিক আছে? এবং এই আইনগুলি আপনি যদি আমরা ইন্টেলিজেন্ট না হতে পারি, যেমন জার্মানিতে যেটা করা হয়েছিল, একটা ব্রাউজার তৈরি করা হয়েছিল, যেই ব্রাউজারটার মাধ্যমে বিজ্ঞাপনবিহীন নিউজ দেখানো যায়, আপনি সব কিছু করতে পারবেন। তো ওইটা কিন্তু পরবর্তী গুগল কিনে নিতে বাধ্য হয়, কারণ তার যে মূল ব্যবসাটা হচ্ছে বিজ্ঞাপন দেখানো। এবং এর মাধ্যমে যখন বিজ্ঞাপনটাকে আলাদা করে ফেলা হচ্ছে,
তো আমাদের যদি যেইভাবে এআই ডেভেলপ হচ্ছে, আমাদের টেকনিক্যালিও আমাদের সমপরিমাণভাবে যদি ডেভেলপ না হই, তাহলে আসলে এই প্রযুক্তিগত যে বাধাগুলি আছে এগুলোকে আমরা কখনোই ব্লক করতে পারবো না, এবং এগুলো দিয়ে আমাদের সাফারার হতে হবে এবং অনেক বেশি ভুক্তভোগী, অনেক আপনিও একটা শঙ্কার কথা বলছেন, আরেকজন অতিথি আছেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। এই শঙ্কার জায়গাগুলো থেকে যেহেতু আমরা এখনই বারবার এই বিষয়গুলো আলোচনা করছি, কি মনে হয় যে এখনই কি আসলে আমাদেরকে কোনো ধরনের সজাগ থাকা, সচেতন হওয়া অথবা রাষ্ট্রের কোনো ব্যবস্থা নেওয়া উচিত যাতে সেটি সামনের দিনে খুব বড় একটি অসুখে আসলে পরিণত না হয়ে যায়? ধন্যবাদ। আসলে আপনি যে বিষয়টি মনে রাখবেন যে আমরা দিন দিন ইথিক্যাল বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য আমরা নৈতিক মূল্যবোধের জায়গায় থেকে সরে যাচ্ছি। এখন আপনি আইন দেখাবেন, পৃথিবীর বিভিন্ন ইতিহাস দেখাবেন, কিন্তু আমার কথা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা কি সচেতন হতে পেরেছি? আমাদের কোনো আইনের প্রয়োগ হয়েছে? এই যে আপনারা এই চ্যানেলটায় প্রতিদিন প্রায় কয়দিন পর পরেই এই অনুষ্ঠানটা করে যাচ্ছেন, সরকারের কি টনক নড়েছে? তারা কি কোনো সিস্টেম ডেভেলপ করেছে? করেনি। এবং সামনে আরো আসতেছে এআই, যে কি আকারে আমাদেরকে উপকারের চেয়ে অপকারের দিকে নিয়ে যাচ্ছে, আমরা সেটির দিকেও একটি ভয়াবহ চিন্তা করতে হবে। আমি পৃথিবীর বিভিন্ন দেশে, এই মুহূর্তে আমি দেশের বাইরে আছি, আমি বলতে চাই যে পৃথিবীর সব জায়গায় নিয়ম আছে, কানুন আছে, একটা সিস্টেম ডেভেলপ আছে। আমাদের বাংলাদেশে কোনো বিষয় সিস্টেম ডেভেলপ নাই। আমি ক্ষমতা আছি, আমি যা ইচ্ছা তাই করব। এ যদি হয় তাহলে এই গুজব মিথ্যা যারা ছড়াচ্ছে তাদের কিন্তু সাহস, শক্তি, মত্তা দিন দিন বেড়ে যাচ্ছে এবং তারা ফায়দা লুটে নিচ্ছে। তারা কয়দিন পর সামনে নির্বাচন আসছে, আপনি দেখবেন এই নির্বাচন নিয়ে এআই দিয়ে ব্যক্তির চরিত্র কিভাবে হনন করা হচ্ছে, শুধু তার ইমেজ, প্রেস্টিজ গুলোকে ক্ষুণ্ণ করবার জন্য, তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। যে বিষয়গুলো এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াগুলা এবং আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলা যদি সতর্ক না হয়, আপনারা অর্থাৎ সতর্ক সবাইকেই হতে হবে সামনের দিনে বড় কোনো বিপর্যয় আসলে যাতে না হয় সেটা ঠেকানোর জন্য। আলোচনা শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শাহ আলম যুক্ত হয়েছেন এবং একই সাথে মোবারক হোসেন, আপনিও যুক্ত হয়েছেন, আপনাদের মতামত তুলে ধরেছেন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা বলবার সুযোগ হবে আপনাদের সাথে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারের। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফেক চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে। ঢাকা।